জি ভাইয়া হয়েছে। আপনারা সাংবাদিক ভাই আমার পাশে ভালো সময় ছিলেন, খারাপ সময়? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসি 27 অনলাইন ব্যাচের একটা লাইভ ডেমো ক্লাসে। সো এই ফাঁকে আশা করি সবাই হচ্ছে নামাজ পড়ে আসছো। সো যারা নামাজ পড়ে ক্লাসে জয়েন করছো তাহলে সবাই একটু জানাই দাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। তাহলে আসো আমরা একটু ক্লাসটা শুরু করে দেই। ওকে, সো সবাই একটু জানাই দাও যে ক্লিয়ারলি আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা এবং নামাজ শেষ করে সবাই চলে আসছো কিনা। ঠিক আছে, এই ফাঁকে আশা করি সবাই নামাজ পড়ে আসছো। তাহলে আসো আমরা একটু ক্লাসটা শুরু করি। আমি একটু দেখতে থাকি এই ফাঁকে আমাদের সাথে কারা কারা জয়েন করছে। তামান্না জয়েন করছে আমাদের সাথে, তারপর অর্ঘ্য কর্মকার জয়েন করছে আমাদের সাথে, তারপর আমাদের সাথে হচ্ছে মারফি জয়েন করছে আমাদের সাথে, তারপরে হচ্ছে মোহাম্মদ আসাদ জয়েন করছে। যারা জয়েন করে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আর 1-2 মিনিট অপেক্ষা করি, তারপর সবাই একটু জানাই দিলে আমরা একটু ক্লাসটা শুরু করব। আমি একটু বলে দিই আজকের ক্লাসে আমরা একটু কি পড়বো। আজকের ক্লাসে হচ্ছে আমরা মেইনলি তড়িৎ প্রাবল্য নিয়ে পড়ালেখা করব। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা তড়িৎ প্রাবল্য নিয়ে পড়ালেখা করব। বুঝতে পারছো, আজকের ক্লাসে আমরা তড়িৎ প্রাবল্য নিয়ে পড়ালেখা করব এবং এই তড়িৎ প্রাবল্য জিনিসটা বা এই টপিকটা তোমরা এসএসসি তে থাকতেও পড়ে আসছো। যদি মনে থাকে যে আমরা হচ্ছে এসএসসি তে থাকতেও আমরা কিন্তু স্থির তড়িৎ নামের একটা অধ্যায় পড়ছিলাম। সবার কি মনে আছে আমরা স্থির তড়িৎ নামে একটা অধ্যায় পড়ছিলাম? সেই অধ্যায়ে কিন্তু আমরা তড়িৎ প্রাবল্য নিয়ে পড়ালেখা করছিলাম। সো আমরা মেইনলি আজকে এটাই দেখবো যে এসএসসি তে আমরা যে তড়িৎ প্রাবল্য পড়ছি, এইচএসসি থেকে এই তড়িৎ প্রাবল্য কি আলাদা কিছু হয়ে যাবে নাকি আলটিমেটলি আমাদের চেঞ্জটা কোথায়, এটা আমরা দেখবো। এবং এই টপিক রিলেটেড কি ধরনের কোশ্চেন আসতে পারে সেই ধরনের কোশ্চেনও আমরা একটু ক্লাসে আজকে সলভ করার চেষ্টা করব। সো এই ফাঁকে আয়েশা আক্তার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, অর্ঘ্য আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো সেটা একটু জানাই দাও। আচ্ছা মারফি, ওকে, সো তোমরা একটু জানাই দাও যে তোমরা সবাই কেমন আছো এবং তোমাদের কোনো ফ্রেন্ডরা থাকলে তাদেরকে একটু জানাই দিতে পারো যে ক্লাসটা শুরু হয়ে গেছে, তারাও যেন একটু ঝটপট ক্লাসে জয়েন করে ফেলে। ওকে, সো বুঝতে পারছি আজকে আমরা কি নিয়ে পড়বো। সো তোমাদেরকে আরেকটা তোমাদেরকে একটু ওয়েলকাম জানাচ্ছি আমাদের 10ms এর ক্লাসে। তোমরা অনেকেই মেবি হচ্ছে এখানে আমি মনে হয় না এমন কাউকে দেখতে পাচ্ছি যে অনেক সময় পেইড ব্যাচের স্টুডেন্টরাও হচ্ছে আমাদের এই ফ্রি ক্লাসে জয়েন করে। সো তোমাদের নাম দেখি আমার মনে হচ্ছে যে তোমরা সবাই হচ্ছে আজকে আমাদের সাথে এখনো পেইড ব্যাচে যুক্ত হও নাই। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা এই ফ্রি ক্লাসটা পুরাটা একটু করো, করে দেখো যে আমরা কিভাবে পড়াই বা পড়ালেখা আমাদেরটা কেমন লাগে। আচ্ছা আজান হচ্ছে, আজানটা একটু শেষ হয়ে নিক। ঠিক আছে, আজানটা শেষ হয়ে নিক, তারপর আমরা কন্টিনিউ করতেছি। আজান শেষ হয়ে নিক।
ওকে, সো এবার একটু আসো আমরা একটু পড়ালেখা একটু শুরু করি। দেখো আমরা এই তড়িৎ প্রাবল্যতে যাওয়ার আগে আমরা সবাই আধান বা চার্জকে চিনি, রাইট? আমরা সবাই কিন্তু আধান বা চার্জ যাই বলি না কেন আমরা কিন্তু এটা চিনি, এবং আমরা কিন্তু এটাও জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই বেসিক আইডিয়াটা কিন্তু আমাদের আছে। সো আমি যেটা শুরুতেই একটু বললাম, মাত্র যারা জয়েন করছো সবাইকে আরেকবার একটু বলে দিচ্ছি, আমরা মেইনলি আজকে তড়িৎ প্রাবল্য নিয়ে পড়ালেখা করব। সো তড়িৎ বলতে গেলে আমাদের আগে কি নিয়ে জানতে হবে? আমাদের আগে আধান নিয়ে জানতে হবে, আধানের বৈশিষ্ট্য নিয়ে জানতে হবে। আধানের বৈশিষ্ট্য কি? আধানের বৈশিষ্ট্য হচ্ছে অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে সমধর্মী চার্জ। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে? পরস্পরকে আকর্ষণ করে। আচ্ছা ইমতিয়াজ আহমেদ, তোমাকে আমি একটু শুরুতেই বলে দেই, পদার্থবিজ্ঞানের কোর্স ফি কত? এই কোশ্চেনের ডিরেক্ট উত্তর দেওয়া যাবে না এই কারণে, কারণ দেখা যাবে অনেকে কেবলমাত্র হচ্ছে একটা সাইকেলের জন্য কেনে, অনেকে একসাথে সম্পূর্ণ সাইকেল কিনে ফেলে। সো কোর্সের প্রাইস আসলে ভ্যারি করে। আর জাস্ট এটা বলে দিই, ফিজিক্স সপ্তাহে 3 দিন ক্লাস হয়, শনি সোম বুধ, এই 3 দিন হচ্ছে ফিজিক্স ক্লাস হয়। এবং কোর্সের ডিটেলস জানতে যদি চাও, তুমি আমাদের জাস্ট সিম্পলি এই যে নাম্বারটা যেটা দেওয়া আছে এই নাম্বারটাতে তুমি যদি কল দিয়ে দাও, তাহলে আমাদের কোর্সের ফি কত বা আরো অন্যান্য যত ডিটেলস তুমি জানতে চাও, যে আমাদের মাসে কয়টা পরীক্ষা হয় বা কি কি আরো ফ্যাসিলিটিস তুমি পাবা, এই সকল কিছু তুমি যদি এই নাম্বারটাতে কল দাও তাহলেই কিন্তু তুমি একটু ডিটেলস জেনে যাবা। তাহলে আসো আমরা একটু যেটা বলতেছিলাম যে চার্জের একটা বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আমরা এটা জানি। তাহলে এখন আমরা ফার্স্ট একটু যেটা সম্পর্কে জানতে চাই সেটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কি বুঝি। সো দেখো, কোন একটা আধানের নির্দিষ্ট একটা ক্ষেত্র থাকে, যেই ক্ষেত্রের মাঝখানে যদি অন্য কোনো একটা আধান আসে, তাহলে সেই আধানটাকে, যেই আধানটা ক্ষেত্র সৃষ্টি করছে, সে আকর্ষণ বা বিকর্ষণ করবে। তাহলে দেখো তড়িৎ ক্ষেত্রে এই সংজ্ঞাটাই কিন্তু এখানে লেখা আছে। আমি যদি তোমাদেরকে একটু একে বুঝাইতে চাই, ধরো আমার কাছে একটা আধান আছে কিউ, এই আধান এরকম একটা ক্ষেত্র তৈরি করবে, যেই ক্ষেত্রটাকে আমরা কি বলতেছি? যেই ক্ষেত্রটাকে আমরা বলতেছি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এখন আমি যদি অন্য আরেকটা আধানকে আনি, ভালো করে একটু বোঝো, আমি যদি অন্য একটা আধানকে ফার্স্ট একটু খেয়াল করো যে আমি তড়িৎ ক্ষেত্রের বাইরে রাখছি বা এই নির্দিষ্ট এরিয়াটার বাইরে রাখছি, যেহেতু এই নির্দিষ্ট এরিয়ার বাইরে আছে, তাহলে এই আধানটা কিন্তু কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ, কোনো প্রকার বল কিন্তু অনুভব করবে না। আর এই আধানটাকে আমি যদি এর ভেতরে নিয়ে আসি, তাহলে কি করবে? যেহেতু এই আধানটা এখন তড়িৎ ক্ষেত্রের ভেতরে চলে আসছে, তাহলে এটা কিন্তু কি করবে? এটা কিন্তু এটার একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। এখন বলটা কি আকর্ষণ ধর্মী হবে নাকি বিকর্ষণ ধর্মী হবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে এই দুইটা আধান কি সমধর্মী নাকি বিপরীত ধর্মী। এখন একটু খেয়াল করে দেখো, এই যে আমি যে বৃত্তাকার যে এরিয়াটা দেখাচ্ছি, এই এরিয়াটাকে আমরা কি বলতেছি? এই এরিয়াটাকে আমরা বলতেছি তড়িৎ ক্ষেত্র। এবার ভালো করে একটু বোঝো, দেখো এই তড়িৎ ক্ষেত্রের ভেতর এইরকম আমার বিভিন্ন পয়েন্ট বা বিভিন্ন অবস্থান হইতে পারে না? আমি এই অবস্থানে থাকতে পারি, এই অবস্থানে থাকতে পারি, এই অবস্থানে থাকতে পারি, এইরকম বিভিন্ন অবস্থানে কিন্তু আমি থাকতে পারি। এই প্রত্যেকটা পয়েন্ট বা প্রত্যেকটা অবস্থানের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্য বের করতে পারি। সো প্রথম একটা জিনিস আমার একটু বোঝো যে তড়িৎ প্রাবল্য হয় একটা নির্দিষ্ট অবস্থানের জন্য। অর্থাৎ আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি এই অবস্থানের তড়িৎ প্রাবল্যটা কত, অথবা এই অবস্থানের তড়িৎ প্রাবল্যটা কত। বুঝতে পারছি? সো তড়িৎ প্রাবল্য আমরা কি করি? আমরা নির্দিষ্ট একটা পয়েন্ট বা নির্দিষ্ট একটা অবস্থানের জন্য তড়িৎ প্রাবল্য আমরা বের করি। এবার তড়িৎ প্রাবল্য বের করে বা তড়িৎ প্রাবল্যের মান থেকে আমরা কি বুঝি সেটা একটু বোঝো। ধরো তোমার কোনো একটা জায়গায় আগুন জ্বলতেছে, ধরো আমরা একটা এক্সাম্পল নিই, যে ধরো তোমার এই জায়গায় কোনো একটা আগুন জ্বলতেছে, ঠিক আছে? এই জায়গায় একটা আগুন জ্বলতেছে। এখন আমি যদি তোমাকে একটু জিজ্ঞেস করি যে তুমি ধরো এই এ অবস্থানে দাঁড়ায় আসো, তুমি ধরো এ অবস্থানে দাঁড়ায় আসো, আরেকজন ধরো বি অবস্থানে দাঁড়ায় আছে। এখন সিম্পলি তোমরা আমাকে একটু বলো তো, কোন অবস্থানে দাঁড়ায় তুমি বেশি উত্তপ অনুভব করবা বা তুমি বেশি তাপ অনুভব করবা, বা সহজ ভাষায় বলতে গেলে তুমি কোথায় মানে বেশি গরম অনুভব করবা, এই অবস্থানে নাকি বি অবস্থানে? এটা একটু আমাকে একটু কমেন্ট করে বলো তো।
যে ধরো এই জায়গায় আগুন জ্বলতেছে, তুমি এ অবস্থান এবং বি অবস্থানে দাঁড়াইছো, কোন অবস্থানে তুমি বেশি মানে তাপ অনুভব করবা বা বেশি গরম অনুভব করবা? জাস্ট বেসিক মানে তোমার বেসিক আইডিয়াটা কাজে লাগে আমাকে একটু উত্তর দাও তো, যে কোন অবস্থানে দাঁড়াইলে আমরা বেশি উত্তপ্ত অনুভব করব বা বেশি উত্তাপ অনুভব করব? বলো তো এটা একটু। দেখো একদম সহজ একটা কোশ্চেন, এটা আমাকে একটু বলো যে এই আইডিয়াটা। আচ্ছা, মারফি উত্তর দিয়ে দিছে, মারফি বলতেছে এ অবস্থানে। বাকিরা একটু উত্তর দিয়ে দাও তো, বলো তো কোন অবস্থানে? ইশতিয়াক আহমেদ সরি ইমতিয়াজ আহমেদও বলছে হচ্ছে এ অবস্থানে। বাকিরা একটু উত্তর দাও তো, যে কোন অবস্থানে দাঁড়াইলে তুমি বেশি উত্তাপ অনুভব করবে? দেখো একদম। আচ্ছা, তারপর হচ্ছে অগ্রতা, তারপর জুবায়ের পাঠান, তামান্না, আয়েশা আক্তার, সবাই ভেরি গুড, কারেক্ট অ্যান্সার, যে এই অবস্থানে দাঁড়াইলে কিন্তু তুমি বেশি তাপ অনুভব করবা। সেম ভাবে একটু খেয়াল করে দেখো তো, একটা টাইমে গিয়ে তুমি ধরো এই আগুনটা থেকে দূরে যাচ্ছ, একটা টাইমে গিয়ে এমন হবে না যে তুমি আর কোনো তাপই অনুভব করতেছো না। ধরো কথার কথা, তুমি যখন এই অবস্থানে চলে আসছো, ধরো এটা হচ্ছে সি অবস্থান, এই সি অবস্থানে তুমি যখন চলে গেছো, তুমি কোনো তাপ অনুভব করতেছো না। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই আগুনের তাপের কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া আছে, রাইট? সাপোজ এইরকম একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত কিন্তু আগুনটা তাপটা পৌঁছাচ্ছে, এর বাইরে তুমি যখন চলে যাচ্ছ তখন কিন্তু তুমি আর কোনো উত্তাপ অনুভব করতেছো না, রাইট? এই এক্সাম্পলটা তো আমরা বুঝতে পারছি। পাশাপাশি খেয়াল করে দেখো, এই নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যেও উত্তাপ আছে, বাট এক একটা পয়েন্টে কিন্তু উত্তাপের পরিমাণ এক এক রকম। দেখো তুমি বি পয়েন্টে দাঁড়াইলে তুমি একরকম উত্তাপ অনুভব করবা, সি পয়েন্টে সরি এ পয়েন্টে দাঁড়াইলে তুমি আরেক রকম উত্তাপ অনুভব করবা। অর্থাৎ এরকম প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তুমি আলাদা আলাদা টেম্পারেচার বা আলাদা আলাদা উত্তাপ অনুভব করবা, রাইট? তাহলে এবার আমরা যদি সেম ভাবে একটু এই এক্সাম্পলটা দেই, প্রথম কথা দেখো, আমার কাছে যদি একটা আধান থাকে, এই আধানের আমি বল বা কোন একটা ইফেক্ট আমি অনুভব করব কিনা সেইটার একটা নির্দিষ্ট এরিয়া থাকে। সো সেই এরিয়াটাকে আমরা কি বলছিলাম? সেই এরিয়াটাকে আমরা বলছিলাম তড়িৎ ক্ষেত্র। সো এই এরিয়ার বাইরে যখন তুমি একটা আধানকে নিয়ে রাখবা, সেটা কোনো আসলে বল অনুভব করবে না। বল অনুভব কখন করবে? যখন এই আধানটাকে তুমি এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে রাখবা। এখন একটু বলো তো, তুমি যেমন প্রত্যেকটা পয়েন্টে সম পরিমাণ উত্তাপ অনুভব করো নাই, ঠিক একইভাবে তুমি যদি এই পয়েন্টে থাকো, একরকম বল অনুভব করবা। বল মানে ওই যে আকর্ষণ বা বিকর্ষণ বল। ধরো আমরা আলোচনার সুবিধার জন্য এটাকেও ধনাত্মক আধান ধরলাম, এটাকেও ধনাত্মক আধান ধরলাম, তাহলে দুইটা আধান পরস্পরকে কি করবে? বিকর্ষণ বল দিবে। তার মানে দেখো, আমি বললাম এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, ঠিক আগের মতন দুইটা পয়েন্টেই কিন্তু তুমি একটা বল অনুভব করবা, যেহেতু দুইটা পয়েন্টই তড়িৎ ক্ষেত্রের ভেতরে আছে। কিন্তু দুইটা পয়েন্টে তুমি কিন্তু একই রকম বল অনুভব করবা না। সো কোন পয়েন্টে তুমি কতটুকু বল অনুভব করবা সেইটাকেই আমরা বলি তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্য জিনিসটা কি বুঝতে পারছি? তো আমি আরেকবার বলতেছি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে নির্দিষ্ট একটা পয়েন্টে তুমি কি পরিমাণ বল অনুভব করবা, সেই বলটাকেই আমরা কি বলতেছি? সেই বলটাকেই আমরা বলতেছি তড়িৎ প্রাবল্য। বুঝতে পারছি? তাহলে আমরা আসলে কি করি? আমরা আসলে এরকম চাইলে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিভিন্ন পয়েন্টে আমরা তড়িৎ প্রাবল্য বের করে রাখতে পারি। তাহলে বিভিন্ন পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করে রাখলে কি সুবিধা হবে? বিভিন্ন পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করে রাখলে এটাই সুবিধা হবে যে আমি বুঝতে পারবো যে আমি কোন পয়েন্টে গেলে আমি বেশি বল অনুভব করব, কোন পয়েন্টে গেলে আমি কম বল অনুভব করব। এটা কি বুঝতে পারছি? তাহলে এবার একটু আসো আমরা একটু তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা দিতে চাই। বুঝতে পারছি? আসো আমরা একটু তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা একটু দিতে চাই। সো সংজ্ঞাটা একটু খেয়াল করে দেখো, অসীম থেকে, প্রথম কথা একটু বোঝো, কেন অসীম থেকে, মানে সংজ্ঞাটা কেন অসীম টার্মটা দিয়ে শুরু হচ্ছে, এইখান থেকে আমরা একটা একটু উত্তরটা দিই। দেখো, এই যে আধানটা আছে, এই ইনফরমেশনটা এমসিকিউর জন্য একটু মাথায় রাখো, ভালো করে একটু শোনো। এই যে আধানটা আছে, এই আধানের যে তড়িৎ ক্ষেত্রটা আছে, মাথায় রাখতে হবে এই তড়িৎ ক্ষেত্রটা অসীম পর্যন্ত বিস্তৃত। বুঝতে পারছি? এই তড়িৎ ক্ষেত্রের ব্যাসার্ধের মানটা কত? অসীম। এই জিনিসটা এমসিকিউর জন্য ভালো করে মাথায় রাখবা। অর্থাৎ এই যে আধানটা আছে, এই আধানটাকে আমি যদি বলি তড়িৎ ক্ষেত্রের বাইরে আছে, অথবা আমি এই চাইলে এটাও বলতে পারি এই আধানটা বর্তমানে অসীমে আছে। বুঝতে পারছো কেন আমরা সংজ্ঞাটা অসীম দিয়ে শুরু করতেছি? কারণ কোন একটা আধানের তড়িৎ ক্ষেত্র যেটা আছে সেটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। বুঝতে পারছি? অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। তার মানে এই আধানটা যেহেতু তড়িৎ ক্ষেত্রের বাইরে, তাহলে আমরা দুইটা জিনিসই বলতে পারি।
এই আধানটা অসীমে অবস্থান করতেছে, এটা বলা যায়, অথবা আমি চাইলে এটাও বলতে পারি এই আধানটা তড়িৎ ক্ষেত্রের বাইরে অবস্থান করতেছে। এই জিনিসটা কি বুঝতে পারছি? তাহলে এবার দেখো আমরা সংজ্ঞাটা কি বলতেছি। এই কারণে আমরা শুরু করলাম হচ্ছে অসীম থেকে। অসীম থেকে কোনো +1 কুলম্ব চার্জ, এটার একটা সংজ্ঞা আছে, এটা একটু শোনো। যে +1 কুলম্ব চার্জ, এইটাকে আমরা বলি হচ্ছে একক ধনাত্মক আধান। এটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে পরক আধান, বা এটাকে আমরা বলি হচ্ছে টেস্ট চার্জ। এই জিনিসগুলিও কিন্তু আমার ক নাম্বারের কোশ্চেনের জন্য পাশাপাশি এমসিকিউ এর জন্য মাথায় রাখতে হবে। দেখো +1 কুলম্ব, এটা 1 +1 কুলম্ব, প্লাস মানে ধনাত্মক, 1 কুলম্ব এই কারণে একক, সো এটাকে আমরা বলতেছি একক ধনাত্মক আধান। এই একক ধনাত্মক আধানকে চাইলে আমরা আবার কি বলতে পারি, ভাই একক ধনাত্মক আধানকে আবার কি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে? এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে পরক আধান, ইংলিশে এটাকে আমরা বলি টেস্ট চার্জ। কেন এটাকে আমরা টেস্ট চার্জ বলতেছি? কারণ এটা দিয়ে আমরা পরীক্ষা করি বা এটা দিয়ে আমরা টেস্ট করি। বুঝতে পারছি কি টেস্ট করি? কোন একটা পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত, বা আমরা টেস্ট করি কোন একটা পয়েন্টে তড়িৎ বিভব কত। বুঝতে পারছি? আজকে তো আমরা তড়িৎ বিভব না, আজকে আমরা তড়িৎ প্রাবল্য নিয়ে পড়বো। সো এই যে খেয়াল করে দেখো, এই আধানটার উপর দিয়ে সব মানে পরিশ্রম যায়, এই আধানটা দিয়ে আমরা সবকিছু পরীক্ষা করি, যে কোন একটা পয়েন্টের তড়িৎ প্রাবল্য, কোন একটা পয়েন্টের তড়িৎ বিভব। দ্যাটস ওয়াই এই আধানটাকে আমরা কি নামে ডাকতেছি? এই আধানটাকে আমরা পরক আধান বা টেস্ট চার্জ নামে ডাকতেছি। বুঝতে পারছি? এখন তোমার মানে প্রশ্ন হইতে পারে যে ভাই একক ধনাত্মক আধানই কেন? আমি কি চাইলে এই পরীক্ষাটা +2 কুলম্ব বা এইরকম কোনো কিছু দিয়ে করতে পারতাম না? আবার কারণ মন চাইছে না ভাই এত ছোট আধান দিয়ে কি, আমি ধরেন +100 কুলম্ব আধান, এই আধানটা দিয়ে আমি পরীক্ষা করতে চাই, তাইলে সমস্যা কি? এই জায়গায় একটা জিনিস খেয়াল করো। দেখো আমরা যখন কোনো কিছুর সংজ্ঞা দিই বা কোনো কিছুর ডেফিনেশন দিই, বলতো কোনো কিছুর সংজ্ঞা বা ডেফিনেশন দেওয়ার সময় তুমি একক ধরে সংজ্ঞাটা দাও না। যেমন আমি যদি তোমাকে বলি বেগের সংজ্ঞা দাও, বলতো তুমি একটু মনে মনে ভাবো, কমেন্টে লেখা লাগবে না, তুমি একটু মনে মনে ভাবো তো বেগের সংজ্ঞা কি। দেখো বেগের সংজ্ঞা হচ্ছে একক সময়ের অতিক্রান্ত দূরত্বকে আমরা বলি হচ্ছে বেগ, রাইট? একক সময়ের অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলতেছি? বেগ বলতেছি, বা একক সময়ের সরণকে আমরা বলতেছি হচ্ছে বেগ। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমি যখন কোন একটা কিছুর সংজ্ঞা দিচ্ছি আমি বলতেছি একক সময়। একক সময় মানে কত? 1 সেকেন্ড। অর্থাৎ খেয়াল করে দেখো, শুধু বেগ না, তুমি অন্য যে কোনো কিছুর ডেফিনেশন নিয়ে আসো, দেখো সবকিছুর ডেফিনেশন দেওয়ার সময় আমরা একক বা ইউনিট ধরে আমরা ডেফিনেশন দিই। ঠিক এই কারণে আমরা যেহেতু এখন একটা সংজ্ঞা দিচ্ছি, এই কারণে দেখো আমরা কি ধরে সংজ্ঞা দিচ্ছি, আমরা একটা একক বা একটা ইউনিট ধরে সংজ্ঞা দিচ্ছি। দুইটা টার্ম কি বুঝতে পারছি যে কেন অসীম বলা হয়েছে এবং কেন +1 কুলম্ব, বা তুমি এটাকে চাইলে এটাও লিখতে পারো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনলে যে বল অনুভব করবে সেটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য। আসো আমি একটু সংজ্ঞাটা এই চিত্র থেকে বুঝাই। প্রথম কথা একটু খেয়াল করে দেখো, এই যে +q আধানটা, এই +q আধানটা কোথায় আছে? +q আধানটা আছে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরে, মানে এটা অসীমে আছে। আমি করলাম কি, আচ্ছা প্রথম কথা বলো, যখন অসীমে আছে এটা কি কোনো বল অনুভব করতেছে? এটা কোনো বল অনুভব করতেছে না। আমি এখন করলাম কি, +q আধানটাকে তড়িৎ ক্ষেত্রের এই পয়েন্টটাতে নিয়ে আসছি, যে কোনো একটা পয়েন্ট, এবং আমি বলে দিলাম এই পয়েন্টটা হচ্ছে আমার r দূরত্বে আছে। এটাও আমি বলে দিলাম এই পয়েন্টটা আমার কতটুকু দূরত্বে আছে, এই পয়েন্টটা হচ্ছে আমার r দূরত্বে আছে। এখন দেখো যখনই আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসলাম তখনই এই আধানটা একটা বল অনুভব করবে। তাহলে আমি এই কথাটা লিখতে পারি যে +q আধানের ওপর বল F, আমি ধরে নিলাম F পরিমাণ বল অনুভব করতেছে, কারণ একটা আধান আরেকটা আধানকে এখন কি করবে? বিকর্ষণ করা শুরু করবে, বিকর্ষণ বল প্রয়োগ করবে। তাহলে আমরা লিখলাম +q আধানের উপর প্রযুক্ত বলটা কত? প্রযুক্ত বলটা হচ্ছে F। তাহলে আমাকে বলো তো, আমি এখন জাস্ট ঐকিক নিয়ম করব। ঐকিক নিয়ম মানে হচ্ছে 1 কুলম্ব আধানের উপর, তাহলে বলটা কত হবে? 1 কুলম্ব আধানের উপর বলটা হবে F/q। এবার একটু সংজ্ঞার সাথে মিলাও। দেখো একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলি? তড়িৎ প্রাবল্য বেগ বলি। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু লিখতে পারি, তড়িৎ প্রাবল্যকে আমরা ই দিয়ে প্রকাশ করি, তাহলে তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু কি ফর্মুলাটা চলে আসবে? F/q। এবং তড়িৎ প্রাবল্যের কিন্তু আরো কয়েকটা নাম আছে, এই নামগুলি একটু শিখে রাখো। তড়িৎ তীব্রতা বলি,
অথবা আমরা কিন্তু তড়িৎ সবলতাও বলতে পারি। সো যাই বলি না কেন এই সবগুলি কিন্তু হচ্ছে আমার একই জিনিস। এবং একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এটার এককটা আমরা বের করতে চাই। তাহলে বলো বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। আর চার্জের একক কি? চার্জের একক হচ্ছে কুলম। তাহলে তড়িৎ প্রাবল্যের একক কি? তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম। এবং আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, তড়িৎ প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি। তড়িৎ প্রাবল্য কি? তড়িৎ প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি। এটা যেহেতু ভেক্টর রাশি, তাহলে এটার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু কি দিয়ে করতে হবে? ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগের নিয়মে করতে হবে। অর্থাৎ আমরা ভেক্টর যোগ কিন্তু স্বাভাবিক যোগের নিয়মে করতাম না। আমরা কি করতাম, মানে স্বাভাবিক বীজগাণিতিক নিয়মে আমরা করতাম না, আমরা ইউজুয়ালি হচ্ছে সামান্তরিক সূত্র ব্যবহার করতাম। সো আমাকে কিন্তু এই ক্ষেত্রেও যোগ বিয়োগগুলি কিন্তু কিভাবে করতে হবে? সামান্তরিকের সূত্র ব্যবহার করে করতে হবে। আচ্ছা মারফি, খেয়াল করো, আমি আরেকবার বলতেছি, তুমি সংজ্ঞার সাথে মিলাও। দেখো সংজ্ঞাতে কি বলছে, একটা +1 কুলম চার্জকে বা একটা +1 কুলম চার্জ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনলে যে বল অনুভব করবে তাকে আমরা কি বলি? ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলি। এবার এই সংজ্ঞাটার সাথে এই লাইনটা মিলাও। দেখো +1 কুলম চার্জ কি পরিমাণ বল অনুভব করতেছে? F ডিভাইডেড বাই কিউ পরিমাণ বল অনুভব করতেছে। তাহলে এই যে এই বিন্দুটা যেটা আছে, যেই বিন্দুতে আমি এই আধানটাকে নিয়ে আসছি, সেই আধানের উপর তড়িৎ প্রাবল্য কত? সেই আধানের উপর তড়িৎ প্রাবল্য হচ্ছে F বাই কিউ, বা এটাকে আমরা এই যে ফর্মুলা হিসাবে একটু মনে রাখবো। তাহলে এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য বের করার একটা ফর্মুলা। এবার আমরা একটু তড়িৎ প্রাবল্য বের করার দ্বিতীয় ফর্মুলাটা একটু বের করতে চাই। এই দ্বিতীয় ফর্মুলাটা বের করার জন্য আমরা যেটা করব, আমরা এখানে F এর মানটা বসাই দিব। অর্থাৎ কি পরিমাণ বল অনুভব করবে সেই বলের মানটা আমরা একটু বসাই দিব। তাহলে এখানে একটু খেয়াল করো, তুমি যখন এই পয়েন্টে কিউ আধানকে নিয়ে আসছো, তখন আমাকে বলো তো এই দুইটা আধানের মধ্যবর্তী বলের মান কত? এটা আমরা সিম্পলি কুলম্বের সূত্র ব্যবহার করে বের করতে পারি। দেখো আমরা কুলম্বের সূত্র জানি। কুলম্বের সূত্র আমাদেরকে কি বলে? দেখো আমি কুলম্বের সূত্রটা লিখতেছি, F = K Q1 Q2 ডিভাইডেড বাই R²। এটা হচ্ছে আমার কুলম্বের সূত্র। এবার আসো আমরা একটু মানগুলি বসাই দেই। তাহলে আমরা যদি মানগুলি বসাই, তাহলে K Q1 কে আমি ধরে নিলাম বড় হাতের কিউ, Q2 কে আমি ধরে নিলাম ছোট হাতের কিউ, ডিভাইডেড বাই R²। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা এই বিন্দুতে কি পরিমাণ বল অনুভব করবে সেই প্রযুক্ত বল বা আকর্ষণ বা বিকর্ষণ বল যাই হোক না কেন, সেই বলের মানটা আমরা পেয়ে গেছি। এবার আমরা যেটা করবো, এই বলের মানটাকে ধরে এই তড়িৎ প্রাবল্যের এইখানে বসাই দিব। তাহলে আসো আমরা একটু যদি বসাই দেই, তাহলে দেখো তো আমরা কি পাই? E = F বাই কিউ। তাহলে F এর মান আমরা কি পাইলাম? K Q ডিভাইডেড বাই R² ডিভাইডেড বাই কিউ, রাইট? তাহলে এবার একটু খেয়াল করো, কিউ কিউ কাটা, কিউ কিউ কাটা, তাহলে E = কি চলে আসবে? E = চলে আসবে হচ্ছে K কিউ ডিভাইডেড বাই R²। তাহলে এই যে খেয়াল করে দেখো, আমরা কিন্তু আমাদের সেকেন্ড যে ফর্মুলাটা আছে সেই সেকেন্ড ফর্মুলাটা পাইলাম, E = K কিউ ডিভাইডেড বাই R²। এখানে K এর পরিচয়টা আমরা জানি, জাস্ট আমি একটু মনে করাই দিচ্ছি যে K এর পরিচয়টাকে বা K কে আমরা বলছিলাম কুলম্বের কনস্ট্যান্ট, এবং K এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹। এই যে K কে আমরা বলছিলাম কুলম্বের কনস্ট্যান্ট বা কুলম্বের ধ্রুবক, এবং K এর ভ্যালু কত? K এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹। সবাই আমাকে একটু বলো যে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা, এইটা আমাকে একটু বলো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? যে জাস্ট আমরা কি করলাম, আমরা তড়িৎ প্রাবল্য কি এটা বুঝছি, আর তড়িৎ প্রাবল্য বের করার জন্য, তড়িৎ প্রাবল্যের মান বের করার জন্য আমরা কি করছি? আমরা হচ্ছে দুইটা ফর্মুলা বের করছি। ক্লিয়ার এই পর্যন্ত? এবার আমরা একটু কয়েকটা ম্যাথ করব। এই ম্যাথ করার আগে খুব ভালো করে দুইটা কনসেপ্ট বলে দিচ্ছি, তুমি এই কনসেপ্টগুলি একটু মনে রাখো। তুমি 10 MS এ পড়ো, অন্য যেখানেই পড়ো না কেন, দেখবে এই কনসেপ্ট দুইটা তোমার কাছে অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, আমি দুইটা কনসেপ্ট একটু বলে দিচ্ছি, খুব ভালো করে এই দুইটা কনসেপ্ট একটু মনে রাখো। স্থির তড়িৎ পড়তে গেলে বা স্থির তড়িতের গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে এই কনসেপ্টটা অনেক 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 কাজে লাগবে। তাহলে দেখো প্রথম কনসেপ্ট একটু খেয়াল করো। দেখো প্রথম কনসেপ্টে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, আমরা যখন তড়িৎ প্রাবল্য নিয়ে গাণিতিক সমস্যা করব, আমরা যখন তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বলের গাণিতিক সমস্যার সমাধান করব, তড়িৎ বল মানে কোনটা? এই যে এই ফর্মুলা, জাস্ট মাথায় রাখো, আমরা যখন এই ফর্মুলা অথবা এই দুইটা ফর্মুলার যেই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করব, অর্থাৎ তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বল,
এদের গাণিতিক সমস্যা সমাধান করার সময় এগুলোর ফর্মুলাতে চিহ্ন ছাড়া মান বসাবো। আমি আগে আমার সাথে একটু লিখে ফেলো, তারপর আমি বুঝাচ্ছি। চিহ্ন ছাড়া মান বসাবো মানে কি একটু খেয়াল করো। দেখো, আধান তো ধনাত্মক আধানও হইতে পারে, ঋণাত্মক আধানও হইতে পারে। ছোট্ট এই কথাটা খুব ভালোভাবে মাথায় রাখো। আমরা যখন এই দুইটা কনসেপ্টের ম্যাথ করব, এই কনসেপ্টগুলির ম্যাথ করার সময় তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চিহ্ন ছাড়া মান বসাইতে হবে। অর্থাৎ ধরো কোথায় বলা আছে -5 কুলম্ব আধান, তুমি মাইনাস বাদ দিয়ে শুধুমাত্র 5 বসাবা। কোথাও বলা আছে হচ্ছে মানে 9 কুলম্ব আধান, +9 কুলম্ব আধান, মানে প্লাস বসাইলেও আলটিমেটলি ইফেক্ট হবে না। জাস্ট মাথায় রাখতে হবে আমরা কি করব, আমরা চিহ্ন ছাড়া মানটা বসাবো। অর্থাৎ আমরা কি করব, আমরা কেবলমাত্র হচ্ছে এই মানগুলি বসাবো, আমরা আধানের এই চিহ্নকে বসাবো না। ক্লিয়ার? এটার সাথে সাথে আরেকটা কথা একটু বলে দিই, বাট যখন আমরা তড়িৎ বিভবের গাণিতিক সমস্যা সমাধান করব, জাস্ট আমি একটু সংক্ষেপে লিখে দেই, যখন আমরা তড়িৎ বিভব নিয়ে গাণিতিক সমস্যা সমাধান করব, হয়তো আজকের ক্লাসে করব না, অন্য যখন আমরা ক্লাসে করব, তখন মাথায় রাখতে হবে তখন আমরা চিহ্ন সহ মান বসাবো। অর্থাৎ ওই ক্ষেত্রে আমরা যত ফর্মুলা পাবো সেই ফর্মুলাগুলিতে আমরা যখন আধানগুলি বসাবো, আধানের মানকে চিহ্ন সহ বসাবো। অর্থাৎ ঋণাত্মক আধান যদি থাকে তাহলে আমরা ঋণাত্মক চিহ্ন সহ আমরা মানগুলি বসাবো। প্রথমে এই কনসেপ্টটা বুঝতে পারছো, দেখবে এটা তোমার এই অধ্যায়ের ম্যাথগুলি করতে গেলে অনেক তুমি উপকার পাবা। 2 নাম্বার কনসেপ্ট একটু বোঝো এবং খুব ভালোভাবে খাতায় একটু লিখে রাখো। দেখো, আমরা মাত্র বলে আসলাম যে তড়িৎ প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে দেখো, ভেক্টর রাশি মানে কি? ভেক্টর রাশি মানে এটার মান থাকবে এবং দিক থাকবে। সহজ কনসেপ্ট। ভেক্টর রাশি মানে এটার মান থাকবে এবং দিক থাকবে। বুঝছো, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, এই যে তড়িৎ প্রাবল্যর কথা বলতেছি, সেটার মান থাকবে এবং দিক থাকবে। আমরা তড়িৎ প্রাবল্যের মান কিভাবে পাবো সেটা আগে একটু বোঝো। দেখো, আমরা তড়িৎ প্রাবল্যের মান বের করার দুইটা ফর্মুলা দেখছি, একটা হচ্ছে E = F/Q, আর একটা হচ্ছে E = K Q / R²। সো মাথায় রাখো, সো এই দুইটা যে কোনো একটা ফর্মুলা দিয়ে তুমি দেখবা প্রশ্নে কার মান দেওয়া। প্রশ্নে যদি বড় হাতের Q R এই মানগুলি দেওয়া থাকে তাহলে আমরা সেকেন্ড ফর্মুলা দিয়ে মান বের করব। আর যদি এই উপরের ফর্মুলাটা দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে কি করব, আমরা এই ফর্মুলা দিয়ে হচ্ছে মান বের করব। এখন আমাদের তো দিক বের করতে হবে, যেহেতু এটা একটা ভেক্টর রাশি। দিক বের করার জন্য ভালো করে একটু খেয়াল করো, আমি একটা লাইন লিখে দিচ্ছি যে দেখো, দিক বের করার জন্য দেখো, এই কথাটা আগে একটু লিখে রাখো। আমরা যখন ম্যাথ করব তখন এই কনসেপ্টটা তোমার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হবে। তাহলে এবার একটু বোঝো। দেখো কি বললাম, জাস্ট এই কথাটা একটু লিখে রাখো। আমরা যখন দিক বের করতে যাব তখন আমাকে কি করতে হবে, যেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য তুমি নির্ণয় করতেছো সেই বিন্দুটাতে তুমি মনে মনে একটা +1 কুলম্ব চার্জ আছে এইটা ধরে নিবা। জাস্ট এই কথাটা লিখে রাখো। একটা ম্যাথ আমরা করব, এই ম্যাথটা করলেই দেখবে এই কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, টোটালি তোমাকে কি করতে হবে এই অধ্যায়ের জন্য, এই যে দুইটা কনসেপ্ট তোমাদের বললাম, এই দুইটা কনসেপ্ট একটু খুব ভালোভাবে মনে রাখতে হবে। সো সবাই আমাকে একটু বলো যে এই দুইটা কনসেপ্ট তোমরা বুঝতে পারছো কিনা। একটু আমাকে একটু বলো যে এই দুইটা কনসেপ্ট একটু বুঝতে পারছো কিনা এবং খাতায় তুলে রাখছো কিনা। যদি এই দুইটা কনসেপ্ট একটু খাতায় তোলা হয় তাহলে আসো আমরা এখন যেটা করব, খুব ইম্পর্টেন্ট একটা গাণিতিক সমস্যার সমাধান করব। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, সবাই আমাকে একটু বলো যে আমরা এইবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্টের আমরা গাণিতিক সমস্যা সমাধান করি এবং এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে অনেক 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 বেশি জরুরি। আসো আমরা একটু প্রবলেমটাতে যাই। ঠিক আছে, আসো আমরা একটু প্রবলেমটাতে যাই। আচ্ছা, এই যে এই কনসেপ্টগুলি আমরা দেখে ফেলছি। আচ্ছা, এবার একটু প্রবলেমটা দেখো, ভালো করে দেখো। আমরা না আসলে একটা না,
আমরা আসলে 3টা প্রবলেম সলভ করব। ভালো করে একটু কথাটা শোনো, আমরা কয়টা প্রবলেম সলভ করব? আমরা আসলে টোটাল 3টা প্রবলেম সলভ করব। এখন এই 3টা প্রবলেমের সলিউশন প্রসিডিউর একই, কিন্তু লাস্টে, কেবলমাত্র লাস্টে গিয়ে একটা চেঞ্জ বা একটা ভিন্নতা আছে, বুঝতে পারছি? সো দেখো, এই 3টা প্রবলেম পড়ে অনেকের মনে হইতে পারে কি, ভাই এগুলি তো এসএসসি তে থাকতে পড়ছি, এসএসসি তে থাকতে তোমরা আসলে এই ধরনের প্রবলেমগুলি করছো, কিন্তু এসএসসি তে থাকতে না এই প্রবলেমগুলি নিয়ে তোমরা এতটা মাথা ঘামাও নাই। দেখো তো এই ধরনের প্রবলেম করছো না, 2টা আধান দেয়া আছে, 2টা আধানের কোথায় তড়িৎ প্রাবল্যের মান 0 হবে, এই টাইপের গাণিতিক সমস্যা তোমরা করছো না? আরেকবার বলি, এইভাবে তোমরা প্রশ্নটা সমাধান করতা। 2টা আধান দেওয়া থাকতো, 2টা আধানের মধ্যবর্তী একটা দূরত্ব দেওয়া থাকতো, তোমাদের বলা থাকতো যে কোথায় তড়িৎ প্রাবল্যের মান 0। এই জাতীয় এক ধরনের প্রবলেম কিন্তু তোমরা করছো। কিন্তু এইচএসসি লেভেলে এই প্রবলেমের ভাষার দিকে আমার খুব ভালোভাবে তাকাইতে হবে। দেখো, প্রবলেমের ল্যাঙ্গুয়েজ হইতে পারে 3 রকম। প্রথম প্রবলেমটা একটু খেয়াল করো, প্রথম প্রবলেমে কি থাকতে পারে বা ভাষাটা কেমন হইতে পারে? ভাষাটা হইতে পারে কোথায় তড়িৎ প্রাবল্যের মান সমান। ভালো করে একটু বোঝো, কোথায় তড়িৎ প্রাবল্যের মান সমান। দ্বিতীয়টার ভাষা হইতে পারে কোথায় তড়িৎ প্রাবল্য সমান। 3 নাম্বারটার ভাষা হইতে পারে কোথায় তড়িৎ মানে এর উপর লব্ধি প্রাবল্য 0, বা ওই যে তড়িৎ প্রাবল্যের লব্ধির মান 0 বা তড়িৎ প্রাবল্য 0। বুঝতে পারছি? তাহলে কোশ্চেন হইতে পারে 3 রকম। আরেকবার বলতেছে, কোথায় তড়িৎ প্রাবল্যের মান সমান, কোথায় তড়িৎ প্রাবল্য সমান, কোথায় লব্ধি তড়িৎ প্রাবল্য 0। ক্লিয়ার? দেখো, প্রশ্ন 3টা অনেকটা কাছাকাছি, কিন্তু এদের উত্তরে গিয়ে ভিন্নতা আছে। সো ল্যাঙ্গুয়েজ গুলি আগে একটু বুঝো। দেখো, তোমাকে প্রথম কোশ্চেনে জাস্ট কি বলে দিছে? তোমাকে প্রথম কোশ্চেনে জাস্ট বলে দিছে কোথায় তড়িৎ প্রাবল্যের মান সমান। বুঝতে পারছি? কোথায় তড়িৎ প্রাবল্যের মান সমান। তাহলে দেখো, তড়িৎ প্রাবল্যের মান সমান হওয়া মানে কি? আমার কি দিক নিয়ে চিন্তা করতে হবে? আমাকে দিক নিয়ে চিন্তা করতে হবে না। আমরা জাস্ট কি করব? আমরা জাস্ট মান নিয়ে কাজ করব। বুঝতে পারছি? এবার দেখো, আমরা কি বললাম? আমরা শুধুমাত্র কি নিয়ে কাজ করব? আমরা কেবলমাত্র মান নিয়ে কাজ করব। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, তাহলে শুধুমাত্র যদি আমরা দেখি মান সমান, ব্যাস, ডান। ক্লিয়ার? এবার আসো দ্বিতীয় প্রশ্নে, কোথায় তড়িৎ প্রাবল্য সমান। দেখো, শুধু তড়িৎ প্রাবল্য সমান বলছে, মান সমান বলে নেই। শুধু তড়িৎ প্রাবল্য বলা মানে কি, এটা একটা ভেক্টর রাশি, তাহলে মানও সমান হইতে হবে, দিকও সমান হইতে হবে। দিক সমান হওয়া মানে কি? একই দিক। দিক সমান হওয়া মানে হচ্ছে একই দিক। দেখো, আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? এই দ্বিতীয়টার জন্য আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো, তোমার কাছে 2টা ভেক্টর বলছে, একটা হচ্ছে এ ভেক্টর, এটা বলছে হচ্ছে 5i ক্যাপ, আরেকটা তোমাকে বলছে বি ভেক্টর, সেটা হচ্ছে 5j ক্যাপ। এখন আমার তোমাদের কাছে হচ্ছে কোশ্চেন, এই 2টা ভেক্টর সমান নাকি সমান না? আমাকে একটু বলো তো। এই 2টা ভেক্টর রাশি, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর, এই 2টা ভেক্টর কি সমান নাকি সমান না? বলো তো, এই 2টা ভেক্টর কি সমান নাকি সমান না? কি মনে হয় তোমাদের? বলো তো, এই 2টা ভেক্টর কি সমান নাকি সমান না? বলো, কি মনে হয় তোমাদের? বলো তো, কি মনে হয়, 2টা ভেক্টর কি সমান নাকি সমান না? বলো, এই 2টা ভেক্টর কি সমান নাকি সমান না? দেখো, ভেক্টরের কনসেপ্ট একটু ভাবো। 2টা ভেক্টর রাশি সমান তখনই হয় যখন এদের মান এবং দিক 2টাই সমান হয়। মান এবং দিক যদি 2টাই সমান হয়, তাহলে আমরা ভেক্টর রাশি 2টাকে বলি সমান, রাইট? এবার একটু তাকায় বলো তো, এই 2টা ভেক্টর কি তাহলে সমান ভেক্টর? বলো তো, এই 2টা ভেক্টর কি সমান ভেক্টর কি না? বলো তো, এই 2টা ভেক্টর সমান ভেক্টর কি না? বলো, এই 2টা ভেক্টর সমান ভেক্টর কি না? বলো। উম্মেহানি, দেখো তোমার এন থেকে তুমি একটু দেখো, তুমি হচ্ছে তোমার একটু নেট কানেকশনটা একটু চেক করে দেখতে পারো। আচ্ছা, এ ফাঁকে বাকির একটু উত্তর দিয়ে দাও, যে তোমরা আমাকে একটু বলো। দেখো, এই যে দেখো, তোমরা ম্যাক্সিমামে আছে মারফিউ অ্যান্সার দিছে সমান, জুবাইদা পাঠানেও অ্যান্সার দিছে সেম, বাট না। খেয়াল করে দেখো, এই 2টা ভেক্টরের মান একই,
দুইটা ভেক্টরের মান সমান, কিন্তু বলো তো দুইটা ভেক্টরের দিক কি একই দিকে? দেখো একটা কাজ করতেছে আই ক্যাপ মানে এক্স অ্যাক্সিসের দিকে, এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে, আরেকটা হচ্ছে জে ক্যাপ, জে ক্যাপ মানে কি ওয়াই অ্যাক্সিসের দিকে কাজ করতেছে। তাহলে দেখো এই দুইটা ভেক্টরের মান সমান কিন্তু দিক ভিন্ন, এই কারণে কিন্তু এই দুইটা ভেক্টর রাশি সমান না। কনসেপ্টটা কি বুঝতে পারছি? এই কারণে কিন্তু এই দুইটা ভেক্টর রাশি সমান না, এদের মান সমান। ভালো করে বোঝো, দেখো এই দুইটা ভেক্টর রাশি কিন্তু আমি এইভাবে লিখতে পারি যে হ্যাঁ এ ভেক্টর রাশির মান ইকুয়াল টু বি ভেক্টর রাশির মান, কিন্তু আমি কিন্তু সরাসরি বলতে পারবো না এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। কনসেপ্টটা কি বুঝতে পারছি? দেখো আমি এইটা বলতে পারবো, এটা মানে কি এ ভেক্টরের মান ইকুয়াল টু বি ভেক্টরের মান, দুইটার মান সমান, কিন্তু দুইটার দিক যেহেতু আলাদা এই কারণে খেয়াল করে দেখো আমি কিন্তু বলতে পারবো না এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। সবাইকে এই কনসেপ্টটা বুঝতে পারছি? এই কনসেপ্টটা যদি বুঝি তাহলে এইবার সেকেন্ড কোশ্চেনটা আরেকবার একটু পড়ো। সেকেন্ড কোশ্চেনে বলছে কি কোথায় তড়িৎ প্রাবল্য সমান। তাহলে দেখো তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি কোথায় সমান, তাহলে দেখো তো ভেক্টর রাশি দুইটা ভেক্টর রাশি কখন সমান হবে? যখন এদের মান সমান হবে, পাশাপাশি এদের দিকও কি হইতে হবে, দিকও সমান হইতে হবে, বা দিক একই দিকে হইতে হবে। দিক সমান হওয়া মানে কি দিক হচ্ছে একই দিকে। সবাই কি কনসেপ্টটা বুঝতে পারছে? তাহলে দেখো প্রথম কোশ্চেন আর দ্বিতীয় কোশ্চেনের ডিফারেন্স কি? দেখো প্রথম কোশ্চেনে কেবলমাত্র মান সমান হইলেই হবে, বাট দ্বিতীয় কোশ্চেনে মান যেমন সমান হইতে হবে দুইটা ভেক্টর রাশির, পাশাপাশি ভেক্টর রাশি দুইটার দিকও একই দিকে হইতে হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? এবার আসো থার্ড কোশ্চেনে। থার্ড কোশ্চেনে কি বলছে, কোথায় তড়িৎ প্রাবল্যের লব্ধি শূন্য। এখন তোমরা আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও, তোমরাই উত্তর দাও, বলো তো লব্ধির মান শূন্য হয় কখন? সিম্পল কোশ্চেন, বলো তো লব্ধির মান শূন্য হয় কখন? যখন ভালো করে একটু খেয়াল করে দেখো লব্ধির মান শূন্য হয় কখন। ধরো দুইটা ভেক্টর নিয়ে আমরা কথা বলতেছি, দুইটা ভেক্টরের লব্ধি কখন শূন্য হবে বলো তো? দেখি কে কে এই প্রশ্নের উত্তরটা দিতে পারো। দুইটা ভেক্টরের লব্ধি কখন শূন্য হবে বলো তো? দুইটা ভেক্টরের লব্ধি কখন শূন্য হবে বলো তো? দুইটা ভেক্টর রাশির লব্ধি কখন শূন্য হবে বলো তো দেখি। জাস্ট একটু এইগুলি তোমরা হচ্ছে যে নিউটনীয় বলবিদ্যায় পড়ছো বা ওই ভেক্টর অধ্যায়ে অনেকবার কনসেপ্ট আসছে। দুইটা লব্ধি মানে দুইটা ভেক্টরের লব্ধি যদি আমরা করি এদের মান কখন শূন্য হবে বলতো? দেখো তোমরা উত্তর দিতে থাকো, এই ফাঁকে আমি বলে দিই। দেখো দুইটা ভেক্টর রাশির লব্ধির মান কিন্তু শূন্য তখনই হবে যদি দুইটা ভেক্টর রাশির মান সমান হয় কিন্তু ভেক্টর রাশি দুইটা বিপরীত দিকে কাজ করে। ভেক্টর রাশি দুইটা কি করে? বিপরীত দিকে কাজ করে। তাহলে দেখো আমি তোমাদের ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরো তুমি এই বস্তুটার উপর যে কোনো একটা বস্তু আছে, এই দিকে তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো, এই দিক থেকেও তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো। তাহলে দেখো তুমি এই বস্তুটার উপর দুইটা একই মানের বল প্রয়োগ করছো, অর্থাৎ ভেক্টর রাশির দুইটার মান একই কিন্তু দিক ভিন্ন। তাহলে এই দুইটার লব্ধির মান কত হবে? এই দুইটার লব্ধির মান হবে 0। কনসেপ্টটা বুঝতে পারছি? কনসেপ্টটা বুঝতে পারছি? যখন মান একই হবে কিন্তু দিকটা কি হবে? দিকটা হবে বিপরীত। বুঝতে পারছি? মান একই হবে কিন্তু দিকটা হবে বিপরীত। তাহলে এবার একটু আসো, তার মানে আমাকে একটু দিক একই ও মান একই হলে, এই যে দেখো তোমাদের কনসেপ্টে কিন্তু গন্ডগোল আসছে। বুঝতে পারছো তোমাদের কনসেপ্টের গন্ডগোলটা কি? এই যে মারফিউ অ্যান্সার দিছে যখন মান একই দিক একই হয়, তুমি জাস্ট ভাবো তো দুইটা ভেক্টর রাশি একই দিকে কাজ করলে কখনো কি এদের লব্ধি শূন্য হয়? কখন এদের লব্ধি শূন্য হয় না। ইমতিয়াজও বলছে দিক একই মান একই হলে না, মান একই কিন্তু দিক যদি বিপরীতে হয়, বুঝতে পারছি? বিপরীত দিক কিন্তু মান সেম, তাহলে লব্ধির মান কি হবে? শূন্য হবে। তাহলে এবার একটু আসো, তাহলে দেখো 3 নাম্বার প্রশ্নের উত্তর হবে কি? 3 নাম্বার প্রশ্নের উত্তর হবে মান সমান কিন্তু দিক হইতে হবে কি? দিক হইতে হবে বিপরীত। তাহলে দেখো তিনটা কোশ্চেনের উত্তর হচ্ছে আলাদা। প্রথম কোশ্চেনের উত্তর মান সমান, দ্বিতীয় কোশ্চেনের উত্তর মান এবং দিক দুইটাই সমান হইতে হবে। 3 নাম্বার কোশ্চেন যদি করে তাহলে তোমার উত্তর হবে মান সমান কিন্তু দিক হইতে হবে বিপরীত। আগে বলে এই কনসেপ্টটা বুঝতে পারছে কিনা? এই কনসেপ্টটা বুঝতে পারছে? তাহলে এবার একটু আসো আমরা এই 3টা প্রবলেমের সলিউশন করব। 3টা প্রবলেমের সলিউশন করব, আমি একটু দেখাবো যে কোশ্চেনটা কি। ঠিক আছে? যে কোশ্চেনটা এখানে দেওয়া আছে, বাট আমি মুখে বলে দিলে কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পারবা। ক্লিয়ার? আগে বলো এই 3টা কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার আসো আমি একটু কোশ্চেনটা লিখি
যে কোশ্চেনে আসলে কি বলা আছে, একদম সহজ একটা কোশ্চেন বলা আছে। তোমার কাছে দুইটা আধান আছে, ভালো করে একটু খেয়াল করো। তোমার কাছে +5 কুলম্ব আর -7 কুলম্বের দুইটা আধান আছে। একটা আছে হচ্ছে +5 কুলম্ব, ভালো করে একটু বোঝো। একটা আছে হচ্ছে +5 কুলম্ব আধান, আরেকটা আছে হচ্ছে -7 কুলম্ব আধান, রাইট? এবং এদের মধ্যবর্তী দূরত্ব তোমাকে প্রশ্নে বলে দিছে 10 মিটার। ভালো করে একটু বোঝো, এদের মধ্যবর্তী দূরত্ব তোমাকে, আচ্ছা আমি একটু ডান পাশে আঁকি, ঠিক আছে? ভালো করে একটু খেয়াল করো। +5 কুলম্ব, আরেকটা আছে হচ্ছে -7 কুলম্ব, ঠিক আছে? -7 কুলম্ব। এবং এদের মধ্যবর্তী দূরত্ব তোমাকে কত বলে দিছে? এদের মধ্যবর্তী দূরত্ব তোমাকে বলে দিছে 10 মিটার। এইবার ধরো তোমাকে তিনটা কোশ্চেনই করা হয়েছে। কি কি কোশ্চেন করা হয়েছে? বলছে এইটা উদ্দীপক ধরো দেওয়া আছে। কোশ্চেন করা হয়েছে কোথায় তড়িৎ প্রাবল্যের মান সমান, কোশ্চেন করা হয়েছে কোথায় প্রাবল্য সমান, কোশ্চেন করা হয়েছে কোথায় এর লব্ধি প্রাবল্য শূন্য। ক্লিয়ার? তিনটা কোশ্চেনই তোমাকে করা হয়েছে। এইবার ভালো করে একটা জিনিস খেয়াল করো, তিনটা কোশ্চেনের জন্য তোমার সলিউশন বা সলভ করার প্রসেসটা একই। ভালো করে বুঝো, আমরা তিনটা কোশ্চেন আসলে একসাথে সলভ করব। লাস্টে উত্তর দেওয়ার সময় দেখবা কি আমরা উত্তরটা আলাদা আলাদা ভাবে দিচ্ছি, কিন্তু তোমার সলিউশন স্ট্র্যাটেজি বা সলভ করার প্রসেস হবে সেম। সলভ করার প্রসেসটা একটু দেখো। কোশ্চেন যেটাই থাকুক না কেন, ভালো করে একটু খেয়াল করো আমরা কিভাবে সলভ করব। দেখো, প্রথমে কোশ্চেনের উত্তরগুলির দিকে তাকাও। দেখো তিনটা কোশ্চেনের উত্তরে একটা জিনিস কমন আসছে না? দেখো তিনটা কোশ্চেনের উত্তরে কিন্তু ভাই দিকের বিষয় আমি জানি না, দিক পরে, তিনটা কোশ্চেনেই কিন্তু মান আগে সমান হইতে হবে, রাইট? তিনটা কোশ্চেনের জন্য আগে মান কি হইতে হবে? মান আগে সমান হইতে হবে, তড়িৎ প্রাবল্যের মান সমান হইতে হবে, পরে না ভাই দিক নিয়ে কথা। তাহলে আসো আগে আমরা একটু মান নিয়ে কাজ করি। তিনটা কোশ্চেনেই দেখো আগে কি সমান হইতে হবে? তড়িৎ প্রাবল্যের যে মান, সেই মান সমান হইতে হবে, দিক তো পরের বিষয়। তাহলে আসো আগে আমরা একটু মান নিয়ে কাজ করি। দেখো আমাকে বলে দিছে, আমার প্রশ্নের ক্ষেত্রে কি, আমার প্রশ্নটা হচ্ছে কোথায়। কোথায় মানে কি একটা অবস্থান, রাইট? কোথায় মানে হচ্ছে একটা অবস্থান। এখন দেখো আমি অবস্থানটা শুরুতে ধরে নিব। এখন অবস্থানটা তুমি কোথায় ধরবা এইটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। আবার বলতেছি, কোথায় মানে কি? কোথায় মানে তো একটা অবস্থান, তার মানে তোমাকে একটা অবস্থান আগে ধরে নিতে হবে, বা উত্তরে তোমাকে একটা অবস্থান বের করতে হবে। এখন অবস্থান তো আমরা জানি না, বের করব। এই কারণে শুরুতে আগে আমরা একটা অবস্থান ধরে নিব। এখন এই অবস্থানটা তোমার যেমনে মন চায় ধরে নাও। দেখো তুমি চাইলে অবস্থান ধরতে পারো এইটা, অর্থাৎ +5 কুলম্বের বাম পাশে। তুমি চাইলে এই অবস্থান ধরতে পারো। তুমি চাইলে অবস্থান ধরতে পারো +5 কুলম্ব আর -7 কুলম্বের মাঝামাঝি যে কোনো একটা অবস্থান ধরে শুরু করতে পারো। অথবা তুমি চাইলে -7 কুলম্বের ডান পাশেও যে কোনো একটা অবস্থান ধরে তুমি চাইলে শুরু করতে পারো। আমার মন চাচ্ছে আমি -7 কুলম্বের ডান পাশে অবস্থানটা ধরবো। সো এটা হচ্ছে আমার সেই অবস্থানটা, ঠিক আছে? এটা হচ্ছে আমি সেই অবস্থানটা ধরে নিলাম, এবং আমি ধরে নিলাম এই অবস্থানটা হচ্ছে -7 কুলম্ব যে আধানটা আছে এই আধান থেকে ডান দিকে। এই অবস্থানের বিশেষত্ব কি? আমি ধরে নিলাম এই অবস্থানে যে তড়িৎ প্রাবল্য কাজ করতেছে সেই দুইটা তড়িৎ প্রাবল্যের মান সমান, এটা আমি ধরে নিছি। বলতো কেন দুইটা তড়িৎ প্রাবল্যের কথা বলতেছি? কারণ দেখো এখানে দুইটা আধান আছে। তাহলে দেখো +5 কুলম্বের জন্য এখানে একটা তড়িৎ প্রাবল্য থাকবে, -7 কুলম্ব আধানের জন্য এখানে একটা তড়িৎ প্রাবল্য থাকবে। সো তিনটা কোশ্চেনেই তো আগে তড়িৎ প্রাবল্যের মান সমান হইতে হবে। এই কারণে আমি শুরুতে ধরে নিলাম এই প্রথম এই +5 কুলম্ব এবং -7 কুলম্ব দুইটা আধানের জন্যই যে তড়িৎ প্রাবল্য, সেই তড়িৎ প্রাবল্যের মানটা হচ্ছে সেম। ওকে, তাহলে আমি শুরুতে এই কথাটা বলে দিচ্ছি যে E1 = E2, ঠিক আছে? E1 আচ্ছা আমি EA EB নাম দিই, ঠিক আছে? আমি ধরে নিলাম এটা হচ্ছে A, এটা হচ্ছে B। তাহলে আমি এই আধানের জন্য তড়িৎ প্রাবল্যের নাম দিলাম EA, আর বি আধানের জন্য বা ওই পয়েন্টের আধানের জন্য তড়িৎ প্রাবল্যের নাম দিলাম হচ্ছে EB। ক্লিয়ার? অর্থাৎ দুইটা তড়িৎ প্রাবল্যের মান আগে সমান ধরে নিলাম। কোথায়? এই অবস্থানটাতে। এবং এই অবস্থানটা কোথায় আছে? এই অবস্থানটা -7 কুলম্ব আধান থেকে x মিটার ডান দিকে আছে। তাহলে এবার আসো আমরা তড়িৎ প্রাবল্যের মান বের করি। দেখো তড়িৎ প্রাবল্য বের করার ফর্মুলা কি? দেখো K Q/r²। তাহলে Q এর মান কত? Q এর মান হচ্ছে 5। আমরা কিন্তু চিহ্ন ছাড়া বসাবো, ডিভাইডেড বাই। দেখো তো এই আধান থেকে এই দূরত্বটা কত? 10 + x। তাহলে আমরা বসাই 10 + x² = এই আধানের জন্য K আধানের মান কত? আধানের মান হচ্ছে -7, বাট আমরা চিহ্ন সহ বসাবো 7
ডিভাইডেড বাই এই আধান থেকে এই অবস্থানের দূরত্ব কত, এক্স, তার মানে এক্স স্কোয়ার। তাহলে এবার খেয়াল করো, এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। এই দেখো এই কে আর কে কাটা, দুই পাশে কে আছে, কে আর কে কাটা যাবে। আমরা যদি হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে বাম পাশে কি চলে আসবে, 5x স্কোয়ার, আর ডান পাশে চলে আসবে, আমি একবারে লিখি, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা খাটাই দিই, তাহলে এই পাশে আসবে হচ্ছে 100 প্লাস 200x প্লাস x স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে হচ্ছে একটু ক্যালকুলেশন করে ফেলি, বা আমরা আরেকটা লাইন লিখি, 5x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 700 প্লাস 7 ইন্টু 200, তার মানে এটা আসবে কত, 1400x প্লাস 7x স্কোয়ার। তাহলে আমরা যদি 5x স্কোয়ারকে ওই পাশে নেই, তাহলে এটা কিন্তু আলটিমেটলি এরকম হয়ে যাবে, 2x স্কোয়ার প্লাস 1400x প্লাস 7000 ইকুয়াল টু 0। তাহলে এই যে আমরা একটা ইকুয়েশন পাইছি, এই ইকুয়েশনটাকে আমরা সলিউশন করলে, বা এই ইকুয়েশনকে আমরা সলিউশন বের করলেই আমরা কি পাবো, x এর দুইটা মান পাবো। এখন বলো তো, এই যে সমীকরণ আমরা যেটা পাইছি, এই সমীকরণের আমরা সমাধান কিভাবে করতে পারি? আমরা সিম্পলি ওই যে তোমরা যে ছোটবেলায় হচ্ছে সূত্র শিখে আসছো, সেই সূত্র দিয়েও করতে পারো, অথবা আমরা সরাসরি কি করতে পারি, আমরা একটু সরাসরি ক্যালকুলেটর দিয়েও সলভ করতে পারি। তাহলে দেখো আমরা কঠিন প্রসেসে কেন যাব, আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে সলভ করি। তাহলে আসো আমরা ক্যালকুলেটর দিয়ে যেহেতু সলভ করব, তাহলে আমরা একটু ক্যালকুলেটর নিয়ে আসি। ঠিক আছে, আসো আমরা একটু ক্যালকুলেটর দিয়ে আমরা কি করি, আমরা একটু সলভ করি। এই যে আমার ক্যালকুলেটর, দেখো আমি তোমাদের ক্যালকুলেটর দিয়ে সলিউশনও দেখা দিচ্ছি আমরা কিভাবে ক্যালকুলেটর দিয়ে সলিউশন করি। তাহলে এই যে সবাই একটু ক্যালকুলেটর নাও। আমরা ক্যালকুলেটরটা নিয়ে আমরা ফার্স্টে কোথায় যাব, এই যে মোডে যাব। মোডে গিয়ে এবার আমরা কি করব, সমীকরণ সমাধান করব, অর্থাৎ ইকুয়েশন। তাহলে আমরা কোথায় যাব, আমরা 5 এ যাব, এবং আমাদের সমীকরণটা দেখতে কেমন, ax স্কয়ার প্লাস bx প্লাস c, অর্থাৎ সিম্পলি একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা সিলেক্ট করব কোনটা, আমরা সিলেক্ট করব 3 নাম্বার অপশনটা, এই কারণে আমরা 3 দিলাম। তাহলে এবার আমার কাছে a জানতে চাচ্ছে, আমরা তো a b c এদেরকে তো চিনি, যে এর মানটা কত। দেখো এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে 1400, c এর মান হচ্ছে c এর মান 7000 না, c এর মান হচ্ছে 700। ঠিক আছে, c এর মান হচ্ছে 700, তার মানে 2 1400 700। তাহলে মানে এই মানগুলি আমরা দিয়ে দিই, 2 1400 700। তাহলে এর মান 2 দিলাম, b এর মান দিচ্ছি 1400, আর c এর মান হচ্ছে 700, ইকুয়াল টু। দেন আবার যদি এখন আমরা ইকুয়াল দিই, তাহলে এই যে দেখো আমরা x এর কিন্তু দুইটা সমাধান আমরা পেয়ে যাচ্ছি, রাইট। এই আমরা কি সমীকরণ ভুল লিখছি, দেখি তো আমাদের সমীকরণের আমরা কি ঠিক তুললাম নাকি আমরা ইকুয়েশন ভুল আনছি। 2 ইন সরি এই যে আহা 2 ইন্টু 20 মানে কত, দেখি এই যে এই জায়গাটা আমি ভুল করছি। সিম্পলি এটা কত হবে, এই যে 20 আছে না, তার মানে এটা হবে 20x, ওইটাকে আমি ভুলে 200 লিখে ফেলছিলাম, তার মানে এটা হবে কত, এটা হবে হচ্ছে 140x, তাই তো বলি। ঠিক আছে, এটা হবে কত, এটা হবে 140x। ঠিক আছে, এই যে এটা জাস্ট ভুল লিখে ফেলছিলাম। তাহলে এটা চলে আসবে হচ্ছে 2x স্কয়ার প্লাস 140x প্লাস 700 ইকুয়াল টু 0। ঠিক আছে, ঠিক আছে, এই যে এইটা জাস্ট a প্লাস b হোল স্কয়ার লিখতে গিয়ে আমি ভুল লিখছিলাম। তাহলে এবার একটু আসো আমি আরেকবার একটু দেই। ঠিক আছে, আরেকবার একটু দেই। ঠিক আছে, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু হচ্ছে 140 1400 না, আর সি এর ভ্যালু হচ্ছে 700। ঠিক আছে, সো এই যে আমি এবার দুইটা সমাধান পাইলাম। দেখো প্রথম সমাধানটা কত, x1 এর মান হচ্ছে -5.42। তাহলে আমরা একটু লিখে ফেলি, প্রথম x এর প্রথম মানটা বা x1 এর মান হচ্ছে -5.42 মিটার, আর দ্বিতীয় আমরা সমাধান যেটা পাচ্ছি সেই দ্বিতীয় সমাধানটার মান হচ্ছে -64.58 মিটার। এতটুকু পর্যন্ত তিনটা ম্যাথের জন্য, অর্থাৎ কোশ্চেন যাই থাকুক না কেন, আমি এতটুকু কাজ আগে করব। সবাই আমাকে বলো যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। দেখো একদম আমি পুরাটা করে দিচ্ছি, x এর মান আমরা কিভাবে ক্যালকুলেটর দিয়ে বের করব সেটাও কিন্তু আমি তোমাদের বের করা দেখাই দিচ্ছি, রাইট। তাহলে আমরা এতটুকু করলাম, x1 এবং x2 এর দুইটা মান আমরা বের করছি। ঠিক আছে, x1 এবং x2 এর দুইটা মান আমরা বের করলাম। এইবার একটু ভালো করে বোঝো, দেখো দুইটা মানে নেগেটিভ আসছে, দুইটা মান নেগেটিভ আসা মানে কি, দেখো নেগেটিভ আসা মানে আমরা এখান থেকে ডান দিকে ধরছিলাম, নেগেটিভ আসা মানে এই দূরত্ব বা এই ডিসটেন্সগুলি বা এই অবস্থান, এই পজিশনগুলি আসলে বাম দিকে। প্রথম কথা হচ্ছে এইটা, আমরা তো ধরছিলাম ডান দিকে, রাইট, আমরা ডান দিকে ধরছিলাম,
রাইট? আমরা যদি পজিটিভ মান পাইতাম তাহলে আমরা বুঝতাম ডান দিকেই আসছে, কিন্তু আমাদের মান আসছে কি নেগেটিভ। তার মানে আমরা যে ডান দিক ধরছিলাম এটা ধরা ভুল হয়েছিল, এটা ধরা ভুল হয়েছিল। তার মানে আসলে দূরত্ব বা অবস্থানগুলি কোন দিকে? অবস্থানগুলি হচ্ছে বাম দিকে। ক্লিয়ার? অবস্থানগুলি কোন দিকে? অবস্থানগুলি হচ্ছে বাম দিকে। এবং এই অবস্থানগুলি কোনটা সেটা একটু খেয়াল করো। দেখো, প্রথম কথা, এই অবস্থানগুলি কোথা থেকে হিসাব করতে হবে? এই অবস্থানগুলি হিসাব করতে হবে -7 কুলম্ব আধান থেকে। তাহলে এবার একটু আসো, দেখো প্রথম অবস্থানটা আমরা যদি একটু আইডেন্টিফাই করতে চাই, দেখো প্রথম অবস্থানটা যদি আমরা একটু আইডেন্টিফাই করতে চাই, দেখো প্রথম অবস্থানটা হবে মোটামুটি এতটুকু। দেখো এটা হচ্ছে প্রথম অবস্থান, এই যে এটা হচ্ছে x1। কেন? দেখো এই পুরাটা হচ্ছে 10, তাহলে -5.42 কত হবে? মাঝামাঝি থেকে একটু বেশি, তার মানে এটা হচ্ছে x1। তাহলে আমাকে বলো তো x2 কোনটা হবে? দেখো x2 হচ্ছে -64, মানে 10-এরও বাইরে, রাইট? 10-এর বেশি। তার মানে আমি মোটামুটি ধরতে পারি x2 অবস্থান হচ্ছে মোটামুটি এইরকম। ঠিক আছে, x2 অবস্থানটা হচ্ছে মোটামুটি এইরকম একটা জায়গায়, রাইট? এই যে খেয়াল করে দেখো, এই অবস্থানটা হচ্ছে x2। এটা কি ক্লিয়ার? আমরা আসলে কোন দুইটা অবস্থান বের করছি? এটা হচ্ছে আমার x1, আর এই নিচের এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে x2, অর্থাৎ এইখান থেকে 64.58 আর এইখান থেকে 5.42, এই যে এই দুইটা ডিসটেন্স আমরা পাইছি। ক্লিয়ার? তাহলে এবার আমরা এই এক্সটাকে মুছে দেই, কারণ এই অনুযায়ী তো আমাদের আসে নাই। সো এই এক্সটাকে আমরা এক্স ধরে বের করছিলাম, সো এক্স এর মান পাইছি, সো এটাকে মুছে দিলাম, আমরা অ্যাকচুয়াল ভ্যালু দুইটাকে লিখলাম। সেটা হচ্ছে আমার x1, এবার হচ্ছে এটা হচ্ছে আমার x2। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত সেম। এবার আসো, এইবার আমরা প্রথম কোশ্চেনের উত্তর দিতে চাই। প্রথম কোশ্চেনের উত্তর কি? প্রথম কোশ্চেনের উত্তর হচ্ছে শুধুমাত্র মান সমান, রাইট? প্রথম কোশ্চেনের উত্তর হবে মান সমান। তাহলে এবার তোমরা আমাকে বলো, দেখো তো x1 এবং x2 দুইটা অবস্থানেই তড়িৎ প্রাবল্যের মান সমান না? এইটা ধরেই তো আমরা ম্যাথটা করলাম। দেখো আমরা তো তড়িৎ প্রাবল্যের মান সমান এইটা ধরেই তো আমরা সলিউশন করে আমরা এই দুইটা পজিশন পাইছি, তাই না? তাহলে এই দুইটা পজিশনেই তড়িৎ প্রাবল্যের মান সমান। তাহলে প্রথম কোশ্চেনের উত্তর হচ্ছে x1 ও x2 দুইটাই হচ্ছে আমার প্রথম কোশ্চেনের উত্তর। যে কারণ এই দুইটা অবস্থানেই তড়িৎ প্রাবল্যের মান কি আছে? এই দুইটা অবস্থানেই তড়িৎ প্রাবল্যের মান সমান আছে। ডান? এবার আসো আমরা একটু 2 নাম্বারটা সলভ করি। 2 নাম্বার কোশ্চেনে কিন্তু শুধু মান সমান হইলে হবে না, মান এবং দিক দুইটাই সমান হইতে হবে। তার মানে এই জায়গায় আমাকে কি দেখতে হবে? মান ও দিক সমান হইতে হবে দ্বিতীয় কোশ্চেনের উত্তরে। তাহলে এবার আমাকে কি করতে হবে? এতক্ষণ পর্যন্ত আমরা শুধু মান নিয়ে ভাবতেছিলাম, এখন এসে আমাকে কিন্তু দিকটা নিয়েও ভাবতে হবে, রাইট? এখন দিক বের করার কনসেপ্ট আমি তোমাদের কি বলছিলাম? যেই পয়েন্টে তড়িৎ প্রাবল্যের দিক বের করতে হবে, আমরা সেই পয়েন্টে একটা +1 কুলম্ব আধানকে ধরে নিব। তাহলে খেয়াল করো, আমি প্রথমে এই পয়েন্টে দিক বের করতে চাই x1। তাহলে আমি এখানে কি করব? আমি এখানে একটা +1 কুলম্ব আধানকে ধরে নিব। এরপর আমি কি করব? আমি হচ্ছে এই অবস্থানে দিক বের করতে চাই, তাহলে আমরা এইখানে কি করব? একটা +1 কুলম্ব আধানকে ধরে নিব। এই যে এইখানে একটা +1 কুলম্ব, ওই যে যেহেতু আমরা দিক বের করতে চাই, সো এই জায়গায় একবার +1 কুলম্বকে ধরবো, এইবার এই জায়গায় একবার +1 কুলম্বকে ধরবো। বসাইছি, মনে মনে আমরা ধরে নিচ্ছি যে এই অবস্থানে, যে অবস্থানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতেছে সেই অবস্থানে একটা +1 কুলম্ব আধান আছে। আসো এবার আমরা দিক নির্ণয়ের চেষ্টা করি। দেখো +5 কুলম্ব +1 কুলম্বকে কি আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করে দেওয়া মানে কি? দূরে সরাই দিতে চাবে, রাইট? দূরে সরাই দিতে চাবে। তাহলে দেখো +5 আর +1 এদের মধ্যবর্তী বলটা কিন্তু হবে ডান দিক বরাবর, অর্থাৎ এই বরাবর কিন্তু কাজ করবে EA। এটা কি বুঝতে পারছি? এই যে +5 +1 কে কি করতেছে? ডান দিকে ঠেলে দিতেছে, বিকর্ষণ করতেছে। ওকে, -7 কুলম্ব কি করবে? -7 কুলম্ব প্লাসকে আকর্ষণ করবে, যেহেতু এরা বিপরীতধর্মী আধান। তাহলে -7 +1 কে যদি আকর্ষণ করে, তাহলে কোন দিকে বলটা, মানে কোন দিকে বল অনুভব করবে? আচ্ছা, নাইমা ইসলাম বলতেছে মান সমান কিভাবে? নাইমা ইসলাম বলে দিলাম, আমি তো মান সমান ধরে নিয়েই কাজ করলাম। আমি ধরে নিছি মান সমান, মান সমান ধরে নিয়ে আমি কাজ করে এই দুইটা মান পাইছি। তাহলে এই দুইটা পজিশনে মান সমান হবে না? এই যে দেখো EA = EB, মানে কি? যে মান সমান। এইটা ধরেই তো আমি x1 আর x2 এর মান পাইছি।
x1 আর x2 এর হচ্ছে সমাধান পাইছে, তাহলে এই দুইটা অবস্থানের তড়িৎ প্রবলের মান কি হবে? মান সমান হবে না? ওকে, তাহলে এবার একটু খেয়াল করো, ই এ ডান দিকে, দেখো তো ইবিটাও তাহলে কোন দিকে হবে? একটু ভাবো তো, নিজেরা একটু ভাবো, তারপর দেখো তো আমার উত্তরের সাথে মিলে কিনা। দেখো তো ইবি এটাও ডান দিকে হবে না? এটাও ডান দিকে হবে, কারণ দেখো -7 +1 কে কি করবে? আকর্ষণ করবে, তার মানে +1 কে যাবে ডান দিকে নিয়ে আসতে, রাইট? তার মানে দেখো এই ডান দিকে নিয়ে আসতে যাবে। পাইলাম দুইটা দিক। এবার আসো এই +1 এর দিকে কি কি হবে? এই +1 কেও -7 কি করবে? আকর্ষণ করবে। যদি আকর্ষণ করে তাহলে কোন দিকে টানবে? ডান দিকে টানবে। তার মানে খেয়াল করে দেখো এইটার উপরে এই ইবি কিন্তু হবে ডান দিকে। ইবি কোন দিকে হবে? ইবি হবে ডান দিকে, কারণ এই যে -7 +1 কে আকর্ষণ করতেছে, এই যে ডান দিকে হচ্ছে। কিন্তু বলো তো এই +1 কে এই +5 কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করে দেওয়া মানে দূরে ঠেলবে। তার মানে খেয়াল করে দেখো এই যে ই এ আছে, সেই ই এটা কিন্তু হবে বাম দিকে। এতটুকু বুঝছি কিনা বলো? দেখো +1 এর উপর ই এ ডান দিকে, বিকর্ষণ করতেছে, এই যে দূরে চলে যাইতে, দূরে নিতে যাবে। -7 ওকে কাছে নিতে যাবে, এই যে দেখো ইবি, এই কারণে ইবিটা কোন দিকে কাজ করতেছে? এই যে ডান দিকে কাজ করতেছে। এই +1 এর দিকে তাকাও, এই যে -7 কো টানতেছে, তার মানে ইবি কাজ করবে ডান দিকে, বাট প্লাস এই প্লাসকে বিকর্ষণ করবে, তার মানে কোন দিকে বল প্রয়োগ করতে যাবে? দূরে ঠেলে দিতে যাবে। তার মানে ই এ কোন দিকে কাজ করবে? ই এ কাজ করবে এই দিকে। ক্লিয়ার? এইবার তাইলে আসো, মান ও দিক সমান, বলো তো এই প্রশ্নের উত্তর তাহলে কোনটা হবে? তোমাদের কাছে ছেড়ে দিলাম, বলো। তাহলে এই যে সেকেন্ড যে কোশ্চেনটা আছে, এই সেকেন্ড কোশ্চেনের উত্তর কোনটা হবে? দেখো দুইটা পজিশনেই তো মান সমান, কিন্তু দুইটা পজিশনে কি দিক সমান? দেখো এই যে x1 পজিশনে দেখো দুইটা দিক একই দিকে, তার মানে দিক সমান। কিন্তু তাকায় দেখো তো x2 পজিশনে দুইটা দিক কি একই নাকি দুইটা বিপরীত? দেখো দুইটা বিপরীত, তার মানে এটা কিন্তু উত্তর হবে না। উত্তর হবে কোনটা? উত্তর হবে কিন্তু কেবলমাত্র x1। বুঝতে পারছি উত্তর কোনটা হবে? উত্তর হবে কিন্তু কেবলমাত্র x1, কারণ দেখো এই অবস্থানেই মান এবং দিক দুইটাই কোন দিকে আছে? দুইটাই একই দিকে আছে। এটা কি বুঝতে পারছি সবাই? এটা কি বুঝতে পারছি সবাই? এটা একটু বলো তো, এটা একটু বলো তো, এইটা আমাকে একটু বলো যে 2 নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা বুঝতে পারছি কিনা। যে উত্তরে আমরা বলবো x2 গ্রহণযোগ্য না, x1 কেবলমাত্র গ্রহণযোগ্য। কেন x2 গ্রহণযোগ্য না? কারণ x2 অবস্থানে মান একই হলেও দিক বিপরীতমুখী, এই কারণে x2 গ্রহণযোগ্য না। তাহলে গ্রহণযোগ্য মান কোনটা? কেবলমাত্র x1। ক্লিয়ার? এটা সবাই আমাকে একটু বলো যে এটা ক্লিয়ার কিনা। ডান? এটা ক্লিয়ার? বুঝতে পারছি এটা? এবার আসো 3 নাম্বারটায় আসি, লব্ধি শূন্য। লব্ধি শূন্য হওয়ার কনসেপ্ট বলে আসছি, মান একই হইতে হবে, দিক বিপরীত হইতে হবে। তাহলে এবার দেখো x1 কি উত্তর হবে? x1 উত্তর হবে না, কারণ এই দুইটা একই দিকে, লব্ধি শূন্য হওয়ার পসিবিলিটিস নাই। এখানে তাকাও, দেখো মান একই, দিক বিপরীত, তার মানে এই পয়েন্টে, এই অবস্থানে লব্ধির মান শূন্য হবে। তার মানে 3 নাম্বার প্রশ্নের উত্তর হবে কেবলমাত্র x2। 3 নাম্বার প্রশ্নের উত্তর হবে কি? কেবলমাত্র x2। সবাই বলো বুঝতে পারছি কিনা? এটা কি বুঝতে পারছি? তাহলে দেখো 3টা কোশ্চেন এর সলিউশন বা তোমার সমাধানের এতটুকু পর্যন্ত সেম, তারপর তুমি জাস্ট দিক নিয়ে ভাববা, দেন কোন প্রশ্নটা আসলে তোমার পরীক্ষায় আসছে সেই অনুযায়ী কিন্তু তোমার উত্তর হবে কি? উত্তর হবে ভিন্ন ভিন্ন। দেখো প্রথম প্রশ্নের জন্য দেখো দুইটাই কারেক্ট অ্যান্সার হচ্ছে, দ্বিতীয়টার জন্য জাস্ট একটা কারেক্ট অ্যান্সার হচ্ছে, 3 নাম্বারটার জন্য কিন্তু একটা কারেক্ট অ্যান্সার হচ্ছে। তাহলে খেয়াল করো 3 নাম্বারটার প্রশ্নের উত্তরেও আমরা বলবো কি? x1 মানটা গ্রহণযোগ্য না, কারণ x1 অবস্থানে মান সমান কিন্তু দিক একই, তার মানে লব্ধি শূন্য হবে না। ক্লিয়ার সবাই? সো আমাকে একটু বলো যে এইটা আমরা বুঝতে পারছি কি না। সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? ছটপট একটু জানাই দাও যে সবার কাছে ক্লিয়ার কি না। ডান? ক্লিয়ার? এটা কনসেপ্টটা বুঝতে পারছি? ওকে, সো আজকের ক্লাসটা আমরা মেইনলি এই পর্যন্তই রাখবো। সো ক্লাসটা কেমন লাগলো সেটা একটু জানাই দিতে পারো। আর এইরকম যদি ক্লাস আরো পাইতে চাও, আমরা কিন্তু এখন আমাদের পেইড ব্যাচে কিন্তু স্থির তড়িৎ নিয়েই পড়ালেখা করতেছে। সো তোমরা কিন্তু আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো।
সো পেইড ব্যাচে যুক্ত হওয়ার জন্য তুমি জাস্ট সিম্পল একটা কাজ করো, এই যে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাতে তুমি যদি কল দাও, তাহলে কোর্সের ফি কত, এখন কি পড়ানো হচ্ছে, বা এখন হচ্ছে আমি একটু বলে দিই, এখন আমরা সাইকেল 3 পড়তেছি, এখন আমরা সেকেন্ড পেপার পড়তেছি, আমরা এখন বর্তমানে স্থির তড়িৎ পড়তেছি। স্থির তড়িৎ পড়া শেষ হইলে আমরা চলতড়িৎ পড়বো, চলতড়িৎ পড়ার পর হচ্ছে আমরা তড়িৎ চুম্বক, ওই যে ম্যাগনেটিক চ্যাপ্টারটা পড়বো, চ্যাপ্টার 4। এরপর আমরা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ, অর্থাৎ এইটা হচ্ছে আমরা বর্তমানে পড়তেছি। সো বর্তমানে আমাদের স্থির তড়িৎ পড়া হচ্ছে, এরপর আমরা চলতড়িৎ অধ্যায় 3, 4, 5 পড়বো এই সাইকেল 3 তে। এরপরে হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের যেই চ্যাপ্টারগুলি বাকি থাকবে সেগুলি কিন্তু আমরা আস্তে আস্তে পড়বো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবার সাথে ইনশাআল্লাহ পেইড ব্যাচে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।